সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঈদের পরে বড় অ্যাকশন, সরকারকে চাপে রাখার কৌশলে ভয়ঙ্কর প্ল্যানে জামায়াত এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খুনের আসামি থেকে সড়কমন্ত্রী, কে এই বিএনপি নেতা রবিউল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফের ঘনাচ্ছে সরকার বিরোধী আন্দোলনের মেঘ, রাস্তায় নামার হুঁশিয়ারি জামায়াতের, হাসিনার দশা হবে না তো তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফরিদপুরে ঈদের দিনে 17 বাড়ি ভাঙচুর লুট, ছাত্রদল নেতাকে চূড়ান্ত বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তেল ও জিনিসপত্রের দাম বাড়বে, সেগুলো সয়ে নিয়ে এগোতে হবে, মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঘনিয়ে আসছে হরমুজ নিয়ে ট্রাম্পের 48 ঘণ্টার আল্টিমেটাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইসরায়েল ও আরব দেশের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হাদির খুনিদের ফেরাতে 15 দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 2024 সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা 2024 সালের 5 অগাস্টের পর থেকে ভারতে আশ্রয় রয়েছেন। তিনি না দিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন নো ভোট নো বোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের উপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মাধ্যম দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণে বিএনপি এবং জামাতের মাথা ব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি কি উদ্যোগ নিয়েছে চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতা কর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত
এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হেরে গিয়েছেন। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ ৯টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৮টি ও চাঁপাইনবাবগঞ্জে ৬টি পদে জয় পেয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে কাজ করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করেন পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ের নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না। স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় ব্যক্তি আছেন যারা নিজ দলের শাসনামলে সুযোগ পাননি, তারা হয়তো এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী রাজনীতিতে প্রবেশের সুযোগ পাবে, এটা ঠিক। তবে জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কিনা তা বলা মুশকিল, কারণ তাদের পুরো নেতৃত্ব আত্মগোপনে। নিউজ প্রেজেন্টেশন। জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন ও জুলাই সংস্কার পরিষদ গঠন নিয়ে রাজপথে আন্দোলনের কথা ভাবছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঈদ উল ফিতরের পরই কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে দল দুটি। জুলাই আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষিত হবার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়, একইভাবে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করার বিধান রাখা হয়েছে। সেই অনুযায়ী গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতের পর অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলে জুলাই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বানের শেষ সময় ছিল গত রোববার। তবে নির্ধারিত সময়ের মধ্যেও রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই অধিবেশন আহ্বান করা হয়নি। এতে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যক্রম শুরু হওয়া নিয়ে নতুন করে জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। জাতীয় সংসদের অধিবেশনে এ নিয়ে বিতর্ক করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। এ প্রসঙ্গে জামায়াত ও এনসিপি সংবিধান সংস্কার পরিষদের পক্ষে একাট্টা অবস্থানে থাকলেও বিএনপি সংবিধানের বাধ্যবাধকতার বিষয়টি সামনে এনেছে। সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। দলটির নেতারা বলছেন, সংবিধানে নির্ধারিত সময় ও পদ্ধতি অনুসরণ না করলে ভবিষ্যতে এ নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, একই দিনে দুটি ভোট হয়েছে, দুটি অধিবেশনই ডাকার কথা, কিন্তু অধিবেশন ডাকা হয়েছে শুধু জাতীয় সংসদের। বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ নেননি। এতে বোঝা যায় বিএনপি সরকার গঠনের পর তাদের আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছে। এর মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যারা গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে তাদের অপমান করা হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা গণভোট বাস্তবায়ন করেই ছাড়ব। জনগণের রায় প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই, সরকারকে সেই সুযোগ আমরা করে দেব না। এছাড়া সংস্কার পরিষদ গঠন সহ জুলাই সনদ বাস্তবায়ন করতে কোনো ধরনের টালন বাহানা করলে আমরা যে কোনো কঠিন পদক্ষেপ করতে বাধ্য হব। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলের দাবি, তাদের ফল আরও ভালো হতো। একাধিক আসনে কারচুপি করা হয়েছে বলে দলটির তরফে দাবি করা হয়েছে। তাদের হিসেব অনুযায়ী কমপক্ষে ৩০টি আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়ম হয়েছে। এসব আসনে পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি জানিয়ে আমরা নির্বাচন কমিশনে আবেদন করেছি। প্রয়োজনে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেক্রেটারি জেনারেল বলেন, যেসব আসনে ৫ থেকে ১০,০০০ ভোটের ব্যবধানে ফল হয়েছে সেসব জায়গায় অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা ৬ আসনের প্রার্থী ডাক্তার আব্দুল মান্নান কয়েকটি কেন্দ্রের ফলাফলের কপি দেখিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন। জামায়াতের আরও দাবি, খলিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে দিয়ে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করিয়েছে, আর তার পুরস্কার হিসেবে খলিলুরকে বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী করেছে। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, তার নাম অ্যাডভোকেট রিজওয়ানা। সাংবাদিকদের তিনি বলেন, তার ভাষায়, নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি। তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
বিশেষ করে নারী ও শিশুদের ওপর পৈশাচিক বর্বরতা, গণধর্ষণ ও হত্যার ঘটনাগুলো দেশে যেন এক ধর্ষণের মহোৎসব শুরু করেছে। বর্তমান ২০২৬ সালের বিভীষিকাময় চিত্রটি ২০০১-২০০৬ সালের সেই ভয়াবহ স্মৃতিকে আবারও মনে করিয়ে দিচ্ছে, যা জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বর্তমান চিত্র কুষ্টিয়া থেকে চট্টগ্রাম, রক্তাক্ত জনপদ। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নৃশংসতা নতুন সরকারের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটি উন্মোচিত করেছে। কুষ্টিয়ায় মাদ্রাসায় শিশু ধর্ষণ। ভেড়ামারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেলের আইসিইউতে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। নরসিংদীতে বাবার সামনে থেকে অপহরণ ও হত্যা। মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। পাবনায় দাদি নাতনি খুন। ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে সরিষার ক্ষেতে ফেলে রাখা হয়। চট্টগ্রামে গলাকাটা লাশ। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে ৭-৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়, যে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফিরে দেখা ২০০১, সংখ্যালঘু নারীদের ওপর পৈশাচিকতা। ইতিহাস সাক্ষ্য দেয় ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর দেশজুড়ে সংখ্যালঘু ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর একই কায়দায় ধর্ষণের তাণ্ডব চালানো হয়েছিল। সেই আমলের উল্লেখযোগ্য কিছু কলঙ্কিত অধ্যায়: পূর্ণিমা রানী শীলের গণধর্ষণ ২০০১। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৬ বছরের কিশোরী পূর্ণিমা রানী শীলকে তার বাবা মায়ের সামনেই গণধর্ষণ করা হয়। এই ঘটনাটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার এক চরম বহিঃপ্রকাশ। ভোলার চর ফ্যাশনে গণধর্ষণ। ২০০১ সালের নির্বাচনের পর এক রাতেই প্রায় ২০০ হিন্দু নারীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ধূলিসাৎ করে দেয়। রীতা রানী দাস ২০০২। ভোলার লালমোহনে ৮ বছরের শিশু রীতা রানী দাসকে বিএনপি জামায়াত সংশ্লিষ্ট বখাটেরা গণধর্ষণ করে। ২০১১ সালে জমা দেওয়া এক জুডিশিয়াল কমিশনের রিপোর্টে নিশ্চিত করা হয় যে ২০০১ পরবর্তী সময়ে ২০০-এর বেশি সংখ্যালঘু নারীকে সুপরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছিল। সারা দেশে যখন এই বিভীষিকাময় পরিস্থিতি বিদ্যমান, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ দাবি করছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। জনসাধারণের অভিযোগ, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই বিচারহীনতার সংস্কৃতির কারণে এক শ্রেণীর সুবিধাভোগী ও অপরাধী গোষ্ঠী নারী ও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। বর্তমানের এই পরিস্থিতি যদি এখনই কঠোর হাতে দমন করা না হয়, তবে দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। একখানা মন্ত্রক খুলে না হয় কথা ছিল, একসঙ্গে পেয়েছেন ৩টি মন্ত্রক। কি কি মন্ত্রক তাকে দেওয়া হয়েছে? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসন থেকে ধানের শেষ প্রতীকে ৮০,০০০-এর বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। নিউজ বর্তমানের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। এই নেতার নাম শেখ রবিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জসিমউদ্দিন সরকার। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫৮ বছরের এই নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ধানমন্ডি থানা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছে। ২০১৮-র জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তবে সে দফায় এই রবিউল আওয়ামী লীগের ফজলেনুর তাপসের কাছে পরাজিত হন। নির্বাচন কমিশনে তিনি যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামা অনুসারে তিনি স্নাতক। রয়েছে নিজস্ব ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৫,৫০,০০০ টাকা। এছাড়া চাকরি থেকে তিনি বছরে ৬ লাখ টাকা আয় করেন। মোট বার্ষিক আয় ১১,৫০,০০০ টাকা। হলফনামা দেওয়ার সময় তার হাতে নগদ ছিল ৪,৭২,৬৮৬ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ৪ লাখ এবং স্ত্রীর নামে ৯,৯৯,৯৮০ টাকা। শেয়ার বাজারেও তার নামে রয়েছে ২১ লাখ টাকা। স্ত্রীর নামে ৯ লাখ টাকা শেয়ার রয়েছে। রবিউলের একার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে প্রায় ২ লাখ টাকার মতো। সব মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৭,২২,৬৮৬ টাকা। যদিও আয়কর রিটার্নে তিনি নিজের সম্পদ হিসেবে দেখিয়েছেন ২,১৫,৫৪,৬২৩ টাকা। এর আগে ওই বছরের ১০ অক্টোবর ৩২ বছর বয়সী তামিমকে রবিউলের মালিকানাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মচারী ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগিতায় পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে অতীতে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ২৮টি মামলা হয়েছিল, যার সবকটিতেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। এসব মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছিল।
হলফনামায় শেখ রবিউল স্পষ্ট করেছেন যে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই। তিনি একক বা যৌথভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো ঋণ গ্রহণ করেননি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। শেখ রবিউল আলমের বিরুদ্ধে অতীতে ও বর্তমানে একাধিক মামলা রয়েছে বা ছিল। হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে মোট ৬০টি মামলা বর্তমানে বিচারাধীন বা তদন্তাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে শাহবাগ ও হাজারীবাগ থানায় তদন্তাধীন মামলা ছাড়াও বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক আইনে দায়ের করা ৩টি মামলা আদালতে বিচারাধীন। ২০২৪ সালের ১৫ অক্টোবর একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি আলমকে বহিষ্কার করে। এর আগে প্রাথমিক তদন্তে পুলিশ ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার ঘটনায় আলমের সংশ্লিষ্টতা খুঁজে পায়। এরপর তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও আলম আত্মগোপনে চলে যান। এই রবিউল এখন বাংলাদেশের জাতীয় রাজনীতির চর্চায় পরিণত হয়েছে। প্রশ্ন তোলা হচ্ছে, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একসময় যাকে পুলিশ ধরার জন্য খুঁজে বেড়াচ্ছিল, বিএনপি তাকে মন্ত্রী করল কি করে? এই প্রসঙ্গে চলতি বছর ১৯ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে তার একটি বক্তব্যের উল্লেখ করা যেতে পারে। সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। বাংলার রাজনীতিতে ফের ঘনাচ্ছে প্রতিবাদ আন্দোলনের মেঘ। ২০২৪ সালের জুলাই মাসে যে মেধা বনাম কোটা আন্দোলনের জেরে উত্তাল হয়েছিল বাংলাদেশ, ফের কি জ্বলে উঠতে চলেছে সেই আগুন? মঙ্গলবার জামায়াতে ইসলামীর এক বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পরে ওপার বাংলার রাজনৈতিক মহলে এই জল্পনাই এখন তুঙ্গে। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার যদি অবিলম্বে পদক্ষেপ না করে, তবে ফের একবার জামায়াতের উস্কানিতে রাজপথে নামতে পারে ছাত্র জনতা। ফের একবার ঢাকার রাজপথে তৈরি হতে পারে অগ্নিগর্ভ পরিস্থিতি। ২০২৪-এর জুলাই আন্দোলনের মূল দাবি ছিল কোটা নয় মেধা। আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্ষেত্রে কোটা চালু করে মেধাবীদের বাদ দিয়ে দলীয় অনুগতদের সুযোগ দিচ্ছে বলে অভিযোগ ছিল আন্দোলনকারীদের। হাসিনার ক্ষমতাচ্যুতি, ইউনূসের ১৮ মাসের শাসন, তারপরে ভোট, সব পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। তবে এক মাস যেতে না যেতেই এই সরকারও একই দোষে দুষ্টু বলে দাবি করল জামায়াত। মঙ্গলবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম অভিযোগ করেছেন, কোটা ভিত্তিক নিয়োগের সংস্কৃতিই চালু করতে চাইছে বিএনপি সরকার। গণতান্ত্রিক রীতি ও জনমতকে সম্পূর্ণ অবজ্ঞা করে বিভিন্ন সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে সাধারণ নির্বাচনে পরাজিত রাজনৈতিক প্রার্থীদের প্রশাসক হিসেবে বসানো হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। শুধু স্থানীয় প্রশাসন নয়, শিক্ষা ও অর্থনৈতিক বিভিন্ন পদে রদবদল নিয়েও সরব হয়েছে জামায়াত। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া উপাচার্যদের সরিয়ে বিএনপি অনুগতদের বসানো হচ্ছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদেও কোনো দক্ষ পেশাবারের বদলে এক বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঢাকা সূত্রে খবর, এই নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। জামায়াতের স্পষ্ট হুঁশিয়ারি, জনমতে তোয়াক্কা না করে সরকার যদি এই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা চালিয়ে যায়, তবে কড়া প্রতিরোধের মুখে পড়তে হবে। প্রয়োজনে ফের রাজপথে নেমে গণ আন্দোলন গড়ে তোলা হবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি তলিয়ে যাচ্ছে অশান্তির দুর্বিপাকে? ফের কি তৈরি হচ্ছে আরও এক জুলাই আন্দোলনের প্রেক্ষাপট? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ঢাকার রাজনৈতিক মহলে। ফরিদপুরে ঈদের নামাজের সময় নির্ধারণ ও মসজিদের ইমামের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা সোহেল মুন্সিকে ৩৬ বছর চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকার বিষয় প্রমাণিত হওয়ায় বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। আজ সোমবার ২৩ মার্চ ফরিদপুর জেলা ছাত্রদল শাখার প্যাডে লিখিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। এই পত্র স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ এনামুল করিম। বহিষ্কার করা ছাত্রদল নেতা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামের বাসিন্দা এবং সংগঠনটির কোতোয়ালি থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চূড়ান্ত বহিষ্কার শিরোনামে লেখা ওই পত্রে বলা হয়েছে, জনাব সোহেল মুন্সি, কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আপনাকে দৃঢ়ভাবে জানানো যাচ্ছে যে আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট ও প্রমাণিত অভিযোগ পাওয়া গেছে। আপনার কার্যকলাপ সংগঠনের আদর্শ, ঐক্য ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলে প্রতীয়মান হয়েছে।
ওই পত্রে আরও বলা হয়, ফলস্বরূপ ফরিদপুর জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাৎক্ষণিকভাবে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে। এই পত্রের শেষাংশে বলা হয়, অতএব পরবর্তীতে আপনার কোনো বক্তব্য, কার্যক্রম বা পরিচয়ের দায়ভার ফরিদপুর জেলা ছাত্রদল বহন করবে না। সংগঠনের স্বার্থে এই সিদ্ধান্ত গৃহীত ও প্রকাশ করা তবে। এ ব্যাপারে ছাত্রদল নেতা সোহেল মুন্সির মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত শনিবার ঈদের দিন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মধ্য কাশিমাবাদ গ্রামে ঈদের নামাজের সময় নির্ধারণ ও মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত 17টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই হামলায় ছাত্রদল নেতা সোহেল নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। তার যোগসজেশে আরও নেতৃত্ব দেন কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও 7 নম্বর ইউপি সদস্য রফিকুল আলম খান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন খান, 58 বছর। গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দেন, যদি এই সময়ের মধ্যে হরমুজ না খোলা হয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে তিনি হামলা চালাবেন। ট্রাম্পের দেওয়া এই আল্টিমেটাম শেষের পথে রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই বিশ্বের শেয়ার বাজারে উৎকণ্ঠা তৈরি হয়েছে, যার প্রভাবে এশিয়ার শেয়ার বাজারে সকাল থেকে পতন দেখা যায়। গত শনিবার গ্রিনিচ সময় 23:44 ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। সেখানে তিনি এই আল্টিমেটাম দেন। এতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক 48 ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত না করে দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেবে এবং এর শুরুটা হবে তাদের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি দিয়ে। ট্রাম্পের এমন হুমকির পর ইরান জানিয়েছে, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয় তাহলে দখলদার ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশের যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেগুলোতে হামলা চালানো হবে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো ধরনের হামলা হয় তাহলে ইসরায়েল ও আরব দেশের যেসব বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সেবা দেয় সেগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘণ্টার আল্টিমেটাম দেন। এতে তিনি বলেন, ইরানকে এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে, নয়তো তাদের বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করা হবে। এর মধ্যে সবচেয়ে বড়টিতে প্রথমে হামলা চালানো হবে বলে জানান তিনি। ট্রাম্পের এই হুমকির জবাবে বিপ্লবী গার্ড আজ সোমবার 23 মার্চ এক প্রতিবেদনে বলেছে, আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা হয়, ইরান দখলদারদের, ইসরায়েলের এবং এই অঞ্চলের দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলোতে হামলা হবে। একই সময় অর্থনৈতিক, শিল্প এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হবে, যেগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। বিপ্লবী গার্ড আরও বলেছে, আপনারা আমাদের হাসপাতালে হামলা চালিয়েছেন, আমরা চালাইনি। আপনারা আমাদের দাতব্য কেন্দ্রে হামলা চালিয়েছেন, আমরা চালাইনি। কিন্তু যদি আমাদের বিদ্যুতের ওপর হামলা চালান তাহলে আমরা আপনাদের বিদ্যুতের ওপরও হামলা চালাব। আমরা বদ্ধপরিকর, শত্রুরা যে পরিমাণ হুমকি তৈরি করবে আমরা সেই একই পরিমাণে প্রতিরোধ করব। যুক্তরাষ্ট্র আমাদের সক্ষমতা সম্পর্কে জানে না, তারা আমাদের সক্ষমতা যুদ্ধের ময়দানে দেখবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে 15 দিনের আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। 6 দফা দাবিতে এ আল্টিমেটাম দেয় সংগঠনটি। রোববার 22 মার্চ রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম ও দাবির কথা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর 14 দিনের রিমান্ড শেষে রোববার আদালতে তোলা হয়। পরে নতুন করে আবারও 14 দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তা আমাদের স্তম্ভিত করেছে। এতে আরও বলা হয়, আসামিরা ধরা পড়াকে আমরা সরকারের সাফল্য মনে করেছিলাম এবং সেভাবেই উদযাপিত হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই আমাদের সামনে টেনে নিয়ে এসেছে। এ অবস্থায় জাতির সামনে 6 দফা দাবি উত্থাপন করছে ইনকিলাব মঞ্চ। 1. পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই মুহূর্ত থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আগামী 15 দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে আল্টিমেটাম। 2. হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩ আসামিরা কিভাবে এবং কাদের মদতে সীমান্ত পাড়ি দিল গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কোন ব্যক্তিগুলো জড়িত ছিল কিংবা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কিনা তা তদন্ত করে অতি দ্রুত নামগুলো জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং গ্রেফতার করতে হবে ভারতে ইউএপিএ আইনের গ্যারাকলে পড়ে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয় সেজন্য বাংলাদেশ সরকারকে একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং অগ্রগতি জাতিকে অবহিত করবে এই আইনি সেলের মাধ্যমেই ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফেরানোর ব্যাপারে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নিতে হবে ৫ ওসমান হাদি হত্যার বিচার কোনো বদ্ধঘরে বা গোপন ট্রায়ালে হবে না আমরা দাবি করছি এটি হবে একটি ওপেন ট্রায়াল সিস্টেম যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে জাতি এই বিচারে স্বচ্ছতা দেখতে চায় সরাসরি দেখতে চায় ৬ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ইনকিলাব মঞ্চ ঢাকাসহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আফসোস করতে জানে না